এসে গেছেন দেখছি গল্প শুনতে। আসুন আসুন, এই গল্প চ্যানেলে আপনাকে স্বাগত। ভালোবাসি এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজায় বাজায় বাসি, ভালোবাসি ভালোবাসি। সেবার গ্রীষ্মকালের শেষ দিকে দিন চারেক ইনফ্লুয়েঞ্জাতে ভুগে উঠলেন আমার স্বামী। এমনিতেই তিনি একটু রোগা ধরনের মানুষ। ইনফ্লুয়েঞ্জার পর তার চেহারাটা আরো খারাপ হয়ে গেল। দেখতাম তার হনুর হাড় দুটো গালের চামড়া কুঁড়ে বেরিয়ে আছে, গলা বসা, চোখের নিচে কালি, আর তিনি মাঝে মাঝে শুকনো মুখে ঢোক গিলছে। কণ্ঠস্থিটাও ঘন ঘন ওঠানামা করছে। তাকে খুব অন্যমনস্ক, কাহিল আর কেমন যেন লক্ষ্মী ছাড়া দেখাতো। আমি তাকে খুব যত্ন করতাম। বিট গাজর সেদ্ধ, টেংরির জুস, দুবেলা একটু একটু মাখন, আর রোজ সম্ভব নয় বলে মাঝে মধ্যে একটা আধটা ডিমের হাফ বয়েল করে তাকে খাওয়াতাম। কিন্তু ইনফ্লুয়েঞ্জার 1 মাস পরেও তার চেহারা ভালো হলো না, বরং আরো দুর্বল হয়ে গেল। সিঁড়ি ভেঙে দোতলায় উঠে তিনি ভয়ঙ্কর হাঁপাতেন। রাত্রেবেলা তার ঘুমও ভালো হতো না। অথচ দেখতাম সকালবেলা চেয়ারে বসে চায়ের জন্য অপেক্ষা করতে করতে তিনি ঢুলছেন, আর কষ বেয়ে লাল গড়িয়ে পড়ছে। ডাকলে চমকে উঠে সহজ হওয়ার চেষ্টা করতো বটে, কিন্তু স্পষ্টই বোঝা যেত যে তার শরীর স্বাভাবিক নেই, বরং অন্যমনস্ক এবং দুর্বল দেখাচ্ছিল তাকে। আমি একদিন ভয় পেয়ে জিজ্ঞাসা করলাম, তোমার কি হয়েছে বলো তো? অনু, আমার মনে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা আমার এখনো সারেনি। ভিতরে ভিতরে আমার যেন জ্বর হয়, হাড়গুলো কটকট করে, জিভ এখনো তিতো তিতো লাগে। তুমি আমার গাটা একটু ভালো করে দেখো তো। গায়ে হাত দিয়ে দেখি, গা স্বাভাবিকের চেয়েও অনেক বেশি ঠান্ডা। কি যে হয়েছে ঠিক বুঝতে পারছি না। আমার বোধহয় একটু ব্যায়াম করা দরকার। সকাল বিকাল একটু হাঁটলে শরীরটা মনে হয় ঠিক হয়ে যাবে। পরদিন থেকে খুব ভোরে উঠে আর বিকেলে অফিস থেকে ফিরে তিনি বেড়াতে বেরোতেন। আমি আমাদের 7 বছরের ছেলে বাপিকে তার সঙ্গে দিতাম। বাপি অবশ্য বিকালবেলা খেলা ফেলে যেতে চাইতো না, যেত সকালবেলা। আর প্রায়শই সে আমাকে এসে বলতো, পাপা একটুও বেড়ায় না মা, পার্ক পর্যন্ত গিয়েই দাঁড়িয়ে পড়ে আর রেলিংয়ে ঠেস দিয়ে ঢুলতে থাকে। আমি কত করে বলি লেক পর্যন্ত যাই, আমাদের স্কুলের ছেলেরাও তো ওখানেই প্র্যাকটিস করে, কিন্তু বাবা রেল লাইনই পার হয় না। কেবল টুলু টুলু চোখ করে বলে, তুই যা, আমায় ফেরার সময় খুঁজে নিস। আমাদের স্নানঘরটা ভাগের, বাড়িওয়ালা আর অন্য এক ভাড়াটের সঙ্গে। একদিন সকালবেলা অফিসের সময়ে অন্য ভাড়াটে শিববাবুর গিন্নি এসে চুপি চুপি বললেন, ও দিদি, আপনার কর্তাটি যে বাথরুমের ভেতর ঢুকে বসে আছেন, তারপর আর কোনো সারা শব্দ কিচ্ছুটি নেই। আমার কর্তাটি তেল মেখে কখন থেকে ঘোরাফেরা করছেন। কি ব্যাপার, একটু দেখুন না। অজিত বাবু তো এরকম দেরি কোনোদিন করেন না। শুনে ভীষণ চমকে উঠলাম। তাড়াতাড়ি গিয়ে আমি বাথরুমের দরজায় কান পাতলাম, কিন্তু বাথরুমটা একদম নিশ্চুপ। বন্ধ দরজার ওপাশে যে কেউ আছে
তা মনেই হয় না। দরজায় ধাক্কা দিয়ে ডাকলাম, ওগো কি হলো? কেন, কি হয়েছে কি? এত দেরি করছো কেন বলো তো? সেটাই তো ঠিক বুঝতে পারছি না। উফ, তারপরে হুড়মুড় করে জল ঢেলে কাক স্নান সেরে তিনি বেরিয়ে এলেন। এতক্ষণ ধরে বাথরুমে কি করছিলে বলো তো তুমি? গাটা এমন শিরশির করছিল যে জল ঢালতে ইচ্ছা করছিল না, তাই ওই চৌবাচ্চার ধারে উঠে বসেছিলাম। বসেছিলে কেন? মানে ঠিক ওই বসেছিলাম তা নয়, মানে ওই জলে হাত ডুবিয়ে রেখে দেখছিলাম যে ঠান্ডাটা সয়ে যায় কিনা। আরে কি হলো কি? তখন থেকে দেখছি ভাতটা নিয়ে তুমি নাড়াচাড়া করেই যাচ্ছ। আসলে আমার সময়ের কোনো জ্ঞানই ছিল না। বাথরুমের ভিতরটা কেমন অন্ধকার ঠান্ডা ঠান্ডা, আর ওই ওই চৌবাচ্চা ভর্তি জল ছলছল করে উপচে বয়ে যাচ্ছে খিলখিল করে। আমার কেমন যেন লাগে। মানে কেমন? তা ঠিক বোঝানো যায় না, তবে ঠিক যেন গাছের ঘন ছায়ায় বসে আছি আর সামনে দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেই দিন বিকেলে অফিস থেকে ফিরে এসে তিনি বললেন, বুঝলে, ঠিক করলাম এবার বেশ লম্বা অনেক দিনের একটা ছুটি নেব। হ্যাঁ ছুটি? তা ছুটি নিয়ে তুমি কি করবে শুনি? কোথাও বেড়াতে যাব। অনেক দিন কোথাও যাইনি। অনু, আমার মনে হচ্ছে একটা চেঞ্জের দরকার। শরীরের জন্য না, কিন্তু আমার মনটাই কেমন যেন ভেঙে যাচ্ছে। অফিসে আমি একদম কাজকর্ম করতে পারছি না। আজ বেলা 3টে নাগাদ আমার কলিগ সিগারেট চাইতে এসে দেখে যে আমি চোখ চেয়ে বসে আছি, কিন্তু সাড়া দিচ্ছি না। সে ভাবলো আমার স্ট্রোক ফোক হয়ে গেছে কিছু একটা, তাই ভয় পেয়ে চেঁচামেচি করে সবাইকে ডেকে আনলো। কি কেলেঙ্কারি! অথচ তখন আমি জেগেই আছি। জেগেছিলে? তবে সাড়া দাওনি কেন? কি জানি, আজকাল ভীষণ অলস বোধ করি। কারো ডাকে সাড়া দিতে অনেকক্ষণ সময় লাগে। এমনকি মাঝে মাঝে অজিত ঘোষ নামটা যে আমার, তা বুঝতে অনেক সময় লেগে যায়। কেউ কিছু বললে চেয়ে থাকি, কিন্তু বুঝতে পারি না। ফাইলপত্র নাড়তে ইচ্ছা করে না। একটা কাগজ টেবিলের এধার থেকে ওধারে সরাতে, পিনকুশনটা কাছে টেনে আনতে গেলে মনে হয় পাহাড় ঠেলার মতো পরিশ্রম করছি। সিগারেটের ছাই কত সময়ে জামা কাপড়ে উড়ে পড়ে। আগুন ধরার ভয়েও সেটাকে ঝেড়ে ফেলি না। শুনে আমার বুকের ভেতরটা হঠাৎ ধক করে উঠল। বললাম, এই দেখো, আমার কিন্তু ব্যাপারটা একদম ভালো লাগছে না। চলো আজকেই আমরা মহিম ডাক্তারের কাছে যাই। আরে দূর, আমার সত্যিই তেমন কোনো অসুখ নেই। অনেক দিন ধরে এক জায়গায় বসে থাকলে, একই পরিবেশে ঘোরাফেরা করলে মাথাটা একটু জমাট বেঁধে যায়। ভেবে দেখো, প্রায় 4-5 বছর কোথাও যায়নি। গতবার কেবল বিজোড় পইতেই ব্যান্ডেল, আর কোথাও না। চলো কাছাকাছি কোনো সুন্দর জায়গায় মাসখানেক ঘুরে আছি একটু, তাহলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। জানো, এমন জায়গায় যাব সেখানে একটা নদী আছে,
আর অনেক গাছগাছালি। আমার স্বামী চাকরি করেন অ্যাকাউন্টেন্ট অফিসে, কেরানি। আর কিছুদিন বাদেই তিনি সাবঅর্ডিনেট অ্যাকাউন্টেন্ট সার্ভিসের পরীক্ষা দেবেন বলে ঠিক করেছেন। অঙ্কে তার মাথা খুব পরিষ্কার। বন্ধুরা বলে আজ এক চান্সে বেরিয়ে যাবে, আমারও তাই বিশ্বাস। কিছুদিন আগেও তাকে পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত দেখতাম, দেখে খুব ভালো লাগতো আমার। মনে হতো ওর যেমন মনের জোর, তাতে শক্ত পরীক্ষাটা পেরিয়ে যাবেই। তখন সংসারের একটু ভালো ব্যবস্থা হবে। সেই পরীক্ষাটার ওপর আমার সংসারের অনেক পরিকল্পনা নির্ভর করে আছে। তাই চেঞ্জের কথা শুনে আমি একটু ইতস্তত হয়ে বললাম, এখন 1-1.5 মাস ছুটি নেবে? তোমার পড়াশোনার ক্ষতি হয়ে যাবে তো। পড়াশোনা? কিসের পড়াশোনা? আরে ওই যে এসএস না কি যেন একটা। তুমি আমার কথা ভাবো নাকি আমার চাকরি বাকরি উন্নতি এসবের কথা? অনু, তোমার কাছ থেকে আমি আর একটু সিম্প্যাথি আশা করি। তুমি বুঝতে পারছো না আমি কি একটা অদ্ভুত অবস্থার মধ্যে আছি। বাহ, তোমাকে নিয়ে ভাবি বলেই তো তোমার চাকরি, পরীক্ষা, উন্নতি এই সব নিয়েই আমাকে ভাবতে হয়। তুমি আর তোমার সংসার, এছাড়া আমার কি আর কোনো ভাবনা আছে বলো? মানে মানে তুমি বলতে চাইছো আমি আর আমার সংসার এক? উফ, আরে তা নয়। হ্যাঁ হ্যাঁ তাই। আমায় বোঝো না বলেই তুমি সব সময় আমাকে সংসারের সঙ্গে জড়িয়ে দেখো, আলাদা মানুষটাকে দেখো না। ও তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ সেটাই। আমি যে কেরানি তা তোমার পছন্দ নয়। আমি অফিসার হলে তবে তোমার শান্তি। এই আমি তোমাকে বলে দিচ্ছি, আমি চিরকাল এইরকম কেরানি থাকবো, তাতে তুমি সুখ পাও আর না পাও। থাকো না, আমি কি বারণ করেছি? আমি তো কেরানিকেই ভালোবেসেছি, আর তাই বাসবো। এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি। কিন্তু এ কথাতেও খুশি হলো না। রাগ করে জানলার তাকের ওপর বসে বাইরের মরা বিকেলের দিকে চেয়ে রইল। বেড়াতেও গেল না। দেখলাম জ্বর আসার আগের মতো ওর চোখ ছলছল করছে, মাঝে মাঝে ঠোঁট কাঁপছে। হাঁটু মুড়ে বুকের কাছে তুলে এমনভাবে বসে আছেন যে রোগা দুর্বল শরীরটা দেখে হঠাৎ মনে হয় একটা রোগে ভোগা বাচ্চা ছেলেকে কেউ কোলে করে জানলার কাছে বসিয়ে দিয়েছে। আচ্ছা পাগল, আমাদের ছেলের বয়স 7, মেয়ের বয়স 4। আজকালকার ছেলে মেয়ে অল্প বয়সেই সেয়ানা, তার ওপর বাসায় রয়েছে ঠিকে ঝি। ভাড়াটে আর বাড়িওয়ালার ছেলে মেয়ে এতজনের চোখের সামনে ভর সন্ধেবেলা আমি কি করেও রাগ ভাঙাই। তবু পায়ের কাছটিতে বসে আস্তে আস্তে বললাম, লক্ষ্মী সোনা, রাগ করে না। ঠিক আছে, চলো কিছুদিন ঘুরে আসি। পরীক্ষা না হয় এবছর নাই দিলে। সামান্য একটু বাঁকা হাসি হেসে বললেন, তবু দেখো, পরীক্ষার কথাটা ভুলতেই পারছো না। এবছর নয় তো সামনের বছর। কিন্তু আমি তো বলেই দিয়েছি কোনোদিন আমি পরীক্ষা আর দেব না। থাক, দিও না। কে দিতে বলেছে? আমাদের কিসের অভাব? বেশ তো চলে যাচ্ছে। এবার ওঠো তো। আমার স্বামীর অভিমান একটু বেশিক্ষণই থাকে। ছেলেবেলা থেকেই ও কোথাও তেমন আদর যত্ন পায়নি। অনেকদিন আগেই বাবা মা মারা গিয়েছিলেন। তারপর থেকেই মামার বাড়িতে একটু অনাদরেই বড় হয়েছেন। বিএসসি পরীক্ষা দিয়েই ওকে সে বাড়ি ছেড়ে মির্জাপুরের একটা মেসে আশ্রয় নিতে হয়। সেই মেসে 10 বছর থেকে চাকরি করে ও খুব নৈরাশ্য বোধ করতে থাকে। তখন ওর বয়স 30। ওর রুমমেট ছিলেন আমার এক বুড়ো কাকা। তিনিই মতলব করে ওকে একদিন আমাদের বাড়িতে বেড়াতে নিয়ে এলেন। তারপর মেসে ফিরে গিয়ে কাকা জিজ্ঞেস করেছিলেন,
তার আমাকে কেমন লাগে। উনি নাকি খুব লজ্জা টজ্জা পেয়ে অবশেষে বলেছিলেন, চোখ দুটি বেশ। ব্যাস, তারপরেই আমাদের বিয়ে হয়ে গেল। আমরা এসে উঠলাম লেক গার্ডেন্সের পাশে গরিবদের পাড়া গোবিন্দপুরে। যখন এই একা বাসায় আমরা দুজনে, তখনও আমাকে সারাক্ষণ ব্যস্ত রাখতো দুরন্ত অভিমানী। এই যে আমি অফিসে চলে যাই, তারপর কি তুমি আর আমার কথা ভাবো? কি করে ভাববে? আমি কোথায় 30 বছরের বুড়ো আর তুমি কোথায় 20 বছরের খুকি। আর কাল রাতে যে জেগেছিলাম, কেউ কি টের পেয়েছিল? বাবা, কি ঘুম! ওর অভিমান দুরন্ত হলেও সেটা ভাঙা শক্ত নয়, একটু আদরেই সেটা ভাঙানো যায়। কিন্তু এবারকার অভিমান বা রাগ সেই অনাদরে বড় হওয়া মানুষটার ছেলে মানুষই নেই। এই ব্যাপারটা যেন একটু জটিল। হয়তো একেবারে অমূলক কথা বলছে না, আমি সংসারের ভালো মন্দর সঙ্গে ওকে জড়িয়েই দেখি। কিন্তু এর বাইরে যে একা মানুষটা, যার সঙ্গে অহরহ বাইরের জগতের একটা অদৃশ্য বনিবনার অভাব চলছে, তার কথা তো আমি জানিই না। নইলে ও কেন লোকের ডাকে সাড়া দেয় না, আর কেনই বা চৌবাচ্চার জলে হাত ডুবিয়ে অনেকক্ষণ বসে থাকে, তা আমি বুঝতে পারতাম। রাত্রিবেলা আমাদের ছেলে মেয়ে ঘুমিয়ে পড়লে ও হঠাৎ আমার কাছে সরে এসে আমায় ধরে চুপি চুপি বলল, তোমাকে একটা কথা বলবো, কাউকে বলো না। চলো জানালার ধারে গিয়ে বসি। উঠলাম। ছোট্ট জানালার চৌখুপিতে তাকের ওপর মুখোমুখি বসলাম দুজনে। ও একটা সিগারেট ধরালো। তোমার মনে আছে, বছর 2 আগে একবার কাঠের আলমারিটা কেনার সময় সত্যচরণের কাছ থেকে গোটা 50 টাকা ধার করেছিলাম? ও মা, মনে নেই আবার? আমি তো তোমায় কতবার টাকাটা শোধ করে দেওয়ার কথা বলেছি। হ্যাঁ, সেই ধারটার কথা নয়, সত্যচরণের কথাই বলছি তোমাকে। সেদিন মাইনে পেয়ে মনে করলুম এ মাসে প্রিমিয়াম ডিউ ফিউ নেই। তাছাড়া রেডিওর শেষ ইনস্টলমেন্টটাও গত মাসে দেওয়া হয়ে গেছে। এ মাসে যাই সত্যচরণের টাকাটা দিয়ে আসি। সত্যচরণ খুব ভদ্রলোক। তাছাড়া আমার বন্ধুদের মধ্যে একমাত্র এরই কিছু পৈতৃক সম্পত্তি আছে। বড়লোক বলা যায় ওকে। সেই কারণেই বোধহয় ও কখনো টাকাটার কথা বলেনি আমাকে। কিন্তু এবার দিয়ে দিই। তাছাড়া ওর সঙ্গে অনেককাল দেখাও নেই, খোঁজ খবর একটু নিয়ে আসি। এইসব ভেবে টেবে বিকেলে বেরিয়ে 6টা নাগাদ ওর নবীন পাল লেনের বাড়িতে পৌঁছালাম। হ্যাঁ, তা ভালোই করেছো। তা সত্যবাবু ভালো আছেন তো? ওর বাড়ির সামনেই একটা মস্ত গাড়ি দাঁড়িয়েছিল, যার কাঁচের উপর লাল ক্রস আর ইংরাজিতে লেখা ডক্টর। কিছু না ভেবে উপরে উঠে যাচ্ছি। সিঁড়ি বেয়ে হাতে স্টেথোস্কোপ ভাঁজ করে নিয়ে একজন মোটাসোটা ডাক্তার মুখোমুখি নেমে এলেন। সিঁড়ির উপরে দরজার মুখেই সত্যর বউ নীরা শুকনো মুখে দাঁড়িয়েছিল। ফর্সা সুন্দর মেয়েটা, কিন্তু তখন রুখু চুল, ময়লা শাড়ি, সিঁদুর ছাড়া কপাল, আর কেমন একটা রাত জাগা ক্লান্তির ভারে বিচ্ছিরি দেখাচ্ছিল ওকে। কি হয়েছে জিজ্ঞাসা করতেই ফুঁপিয়ে উঠল। মানে কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঘরের মধ্যে ঢুকে দেখি সত্যচরণ পূর্ব দিকে মাথা করে শুয়ে আছে। পশ্চিমের খোলা জানালা দিয়ে সিঁদুরের মতো লাল টকটকে রোদ এসে পড়েছে ওর সাদা বিছানায়।
ওর মাথার কাছে ছোট টেবিলে কাটা ফল, ওষুধের শিশি টিশি রয়েছে, মেঝের খাটের নিচে বেড প্যান্ট্যান। কিন্তু এগুলো তেমন উল্লেখযোগ্য কিছু না। ঘরের মধ্যে ওর আত্মীয় স্বজনও রয়েছে কয়েকজন। দুজন বিধবা মাথার দুধারে ঘোমটা টেনে বসে, একজন বয়স্কা মহিলা পায়ের দিকটায়। একজন বুড়ো মতো লোক খুব বিমর্ষ মুখে সিগারেট পাকাচ্ছে জানালার কাছে দাঁড়িয়ে। দুজন অল্প বয়সী ছেলে নিচু স্বরে কথা বলছে। দু একটা বাচ্চাও রয়েছে ঘরের মধ্যে। তারা কিছু টের পাচ্ছিল কিনা জানি না, কিন্তু সেই ঘরে পা দিয়েই আমি এমন একটা গন্ধ পেলাম যাকে বলা যায় মৃত্যুর গন্ধ। কি বলছো কি? তোমাকে ঠিক বোঝাতে পারবো না, কিন্তু আমার মনে হয় মৃত্যুর একটা গন্ধ আছেই। কেউ যেহেতু কিছু না বলতো, তবু আমি চোখ বুজে ওই ঘরে ঢুকে বলে দিতে পারতাম যে ওই ঘরে কেউ একজন মারা যাচ্ছে। হয়তো এক্ষুনি মরবে না, আরও একটু সময় নেবে, কিন্তু আজকালের মধ্যেই হয়ে যাবে ব্যাপারটা। আমি ঘরে ঢুকতেই মাথার কাছ থেকে একজন বিধবা উঠে গেলেন, পায়ের কাছ থেকে সদবাটিও। কে যেন একটা টুল বিছানার পাশে এগিয়ে দিল আমাকে বসবার জন্য। তখনও সত্যর জ্ঞান আছে। মুখটা খুব ফ্যাকাশে রক্তশূন্য, আর মুখের একটা খড়ি ওঠা শুষ্ক ভাব। আমার দিকে তাকিয়ে বলল, কে? আমি রে, আমি অজিত। ও অজিত, কবে এলি? এই মাত্র। তুই কেমন আছিস? একই রকম কেটে যাচ্ছে। তোর খবর? ভালোই। ওই তোর টাকাটা দিতে এসেছি। টাকা? কত টাকা? ওই তো 50 টাকা। দূর, ওতে আমার কি হবে? ওর জন্য কষ্ট করে এলি কেন? আমি কি মাত্র 50 টাকা চেয়েছিলাম তোর কাছে? আমি তো তার থেকে অনেক বেশি চেয়েছিলাম। তুই তো আমার কাছ থেকে চাসনি, আমি নিজে থেকেই এনেছি। অনেক দিন আগে ধার নিয়েছিলাম, তোর মনে নেই? না, ধারের কথা নয়, কিন্তু তোর কাছে আমি কি একটা চেয়েছিলাম না, সে তো 50 টাকার অনেক বেশি। কি চেয়েছিলি বল আমায়? কি যেন ঠিক মনে পড়ছে না। ওই যেসব মানুষ যা চায়, কি যেন ব্যাপারটা। আচ্ছা দাঁড়া, বাথরুম থেকে ঘুরে আসি, মনে পড়বে। ও এরপরই ওঠার চেষ্টা করলো। সেই বিধবাদের একজন এসে পেচ্ছাপ করার পাত্রটা ওর গায়ের ঢাকার নিচে ঢুকিয়ে দিয়ে ঠিক করে দিল। কিছুক্ষণ পেচ্ছাপ করার সময়টায় ও বিকৃত মুখে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করল শুয়ে শুয়ে। এরপর আস্তে আস্তে একটু গা ছাড়া হয়ে আমার দিকে চেয়ে বলল, তোর কাছেই চেয়েছিলাম নাকি কার কাছে যে মনেই পড়ছে না, কিন্তু চেয়েছিলাম বুঝলি, কোনো ভুল নেই। খুব আবদার করে গলা জড়িয়ে ধরে চেয়েছিলাম, আবার ভিখারির মতো হাত বাড়িয়ে ল্যাং ল্যাং করেও চেয়েছিলাম, আবার চোখ পাকিয়ে ভয় দেখিয়েও চেয়েছিলাম, কিন্তু শালা মাইরি দিল না। কি চেয়েছিলি? ওই যে কি ব্যাপারটা যেন, মীরাকে জিজ্ঞাসা করতো, মনে থাকতে পারে ওর। আচ্ছা দাঁড়া, 100 থেকে উল্টে গুনে দেখি, তাতে হয়তো মনে পড়বে। 199, 98, 90। ও না, সময় নষ্ট, মনে পড়ছে না। তুই তো সবই পেয়েছিস। কি পেয়েছি? মানে তোর তো সবই আছে, বাড়ি গাড়ি, ভালো চাকরি, নীরার মতো এত ভালো বউ, ব্যাংকে টাকা, ইন্স্যুরেন্স। তোর আবার কি চাই?
এসব তো আমি পেয়েছি, কিন্তু এর বেশি আর একটা কি যেন বুঝলি, কিন্তু সেটার তেমন কোনো অর্থ হয় না। যেমন আমার প্রায়ই ইচ্ছা করে একটা গাছের ছায়ায় বসে দেখি সারাদিন একটা নদী বয়ে যাচ্ছে, অথচ এই চাওয়াটার কোনো মাথা মুন্ডু হয় না। ঠিক সেই রকম কি যেন আমি একটা ভেবেছিলাম, তুই সেটার সঙ্গে করে এনেছিস, কিন্তু না, তো তুই তো মাত্র 50টা টাকা, তাও মাত্র যেটুকু ধার করেছিলি। কিন্তু কি ব্যাপারটা বলতো, আমার কিছুতেই মনে পড়ছে না, অথচ খুব সোজা জানা জিনিস, সবাই চায়। আমার স্বামীকে অন্ধকারে খুব আবছা দেখাচ্ছিল। আমি প্রাণপণে তাকিয়ে ওর মুখের ভাবসাব লক্ষ্য করার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। ও আবার বলল, অনু, সত্যচারণের ওখান থেকে বেরিয়ে সেই রাত্রেই প্রথম বর্ষার জলে আমি ভিজেছিলাম। তুমি খুব বকেছিলে, আর পরদিন সকাল থেকেই আমার জ্বর। মনে আছে তোমার? মনে আছে। সত্যচারণ তার 3 দিন পর মারা গেছে। সেই কথাটা শেষ পর্যন্ত বোধহয় তার মনে পড়েনি। আমি সেই জ্বর থেকে উঠে পর্যন্ত কেবলই ভাবছি, কি সেটা যা সত্যচারণ চেয়েছিল? সবাই চায়, অথচ তবু তার মনে পড়ল না কেন? এসব বলতে বলতেই আমার মুখটা দুহাতে ধরে গম্ভীরভাবে আমাকে দেখলো। তবু সত্যচারণ যখন চেয়েছিল, তখন আমার ইচ্ছা করেছিল সত্যচারণ যা চাইছে সেটা ওকে দিই, যেমন করেই হোক সেটা এনে দিই ওকে। কিন্তু বুঝবার উপায় ছিল না ও কি চাইছে। কিন্তু এতদিনে মনে হচ্ছে সেটা আমি জানি। সেটা কি গো? মানুষের মধ্যে সবসময় একটা ইচ্ছা বারবার চাপা থেকে যায়, যেটা হচ্ছে সর্বস্ব দিয়ে দেওয়ার ইচ্ছা। কোথাও কেউ একজন বসে আছেন প্রসন্ন হাসি মুখে, তিনি আমার কিছুই চান না, তবু তাকে আমার সর্বস্ব দিয়ে দেওয়ার কথা। টাকা পয়সা নয়, আমার বোধ, বুদ্ধি, লজ্জা, অপমান, জীবন, মৃত্যু সব কিছু। বদলে তিনি কিছুই দেবেন না, কিন্তু দিয়ে আমি তৃপ্তি পাব। রোজগার করতে করতে, সংসার করতে করতে মানুষ সেই দেওয়ার কথাটা ভুলে যায়। কিন্তু কখনো কখনো সত্যচারণের মতো মরবার সময়ে মানুষ দেখে সে দিতে চায়নি, কিন্তু নিয়তি কেড়ে নিচ্ছে। তখন তার মনে পড়ে এর যে স্বেচ্ছায় দেওয়া ভালো ছিল। গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এই গল্পের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।